ডক্টর ইউনূস তার বাসভবন যমুনা থেকে বিদায় নেওয়ার পর আজ নিখোঁজ হয়েছেন। জামায়াত মাস্টার প্ল্যান করেছে। গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আজ রাতে ডক্টর ইউনূসকে নিখোঁজ করেছে জামাত ইসলামী। জামাতের আমিরের মাস্টার প্ল্যানে বাংলাদেশে আজকে ধ্বংসলীলা তৈরি হয়। এই নিয়ে বিএনপি দলেরও কাঁপুনি শুরু হয়েছে। এই প্রথম জামাত, শিবির, এনসিপি, ডাকসুর কঠিন চাপে পড়ে পিছু হটতে বাধ্য হলো বিএনপি সরকার। একটা অসাধারণ ঘটনা দর্শক, খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপি সরকার কথিত পুলিশ হত্যার তদন্তের উদ্যোগ নিয়েছিল। আজকে আলোচনা করব এক টোকাই সমন্বয়কের হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার গল্প। একটা জিনিস লক্ষ্য করুন, এই টোকাই সমন্বয়ক তার ঘর বাড়ি কোথায় কোনো ঠিক ঠিকানা নাই। বাংলাদেশ সরকার এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যে যাত্রীরা আটকা পড়েছেন তাদের জন্য 24 ঘন্টার হটলাইন ব্যবস্থা চালু করেছেন। এদিকে পুলিশ হত্যার ভয়ানক তদন্ত শুরু, ফেঁসে গেল 3 উপদেষ্টা। কঠিন বিপদের মুখে পড়েছে ডক্টর ইউনূসের সরকার। অন্যদিকে দেশে ফিরবে শেখ হাসিনা, আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। বর্তমানে বাংলাদেশের রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা ঘটছে। আজকে দেখতে পারি ডক্টর ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য বেরিয়ে আসে। আপনারা জানেন গতকালকে ডক্টর ইউনূস তার বাসভবন যমুনা ছেড়েছিলেন এবং তার বাসভবন ছাড়ার পর তিনি কঠিন একটি বিপদের মুখে পড়েন এবং জামাত, বিএনপি বিশাল একটি সুযোগ পেয়ে এই সুযোগটি কাজে লাগায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এই মুহূর্তে দেখতে পারবেন ডক্টর ইউনূসের বর্তমান অবস্থা এবং দেশের রাজনীতি নিয়ে অনেকের আলোচনার মাধ্যমে নতুন রহস্য উন্মোচন করে সবকিছু দেখতে পারবেন একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। গতকাল শনিবার যমুনা থেকে বিদায় নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিদায়ের আগে তারেক রহমানের কাছ থেকে একটি প্রতিনিধি দল, খুব হাই প্রোফাইল একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেছে। সেই প্রতিনিধি দলে ছিলেন তারেক রহমানের মুখ্য সচিব, তারেক রহমানের সামরিক সচিব এবং তারেক রহমানের বিশেষ সহকারী। কি কথা হয়েছে তাদের? এছাড়াও আপনারা জানেন যে গতকাল বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির খান তিনি তার সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়ার বাড়িতে গিয়েছেন। পরশুদিন শুক্রবার এই উপলক্ষে তিনি তার সরকারি বাসভবনে একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেই ইফতার পার্টিতে একটি চমৎকার মুনাজাত করা হয়েছে। সেই মুনাজাতের কথাটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই ইফতার পার্টির কথা বলি। আপনারা জানেন যে পত্রিকায় অলরেডি খবর বেরিয়েছে যে উপদেষ্টারা সরকারি বাসভবন ছাড়তে গড়িমসি করছেন। আসিফ নজরুল তো বলেই দিয়েছেন যে এই বাড়িটার জন্য তার অনেক মায়া জন্মেছে, তিনি সেখানে ছাগল পর্যন্ত পালন করেছেন। আবার তার একটি ছাগল ডারবি নাসিররা রাতের আধারে চুরি করে জবাই করে খেয়েছে। এরকম নানামুখী ঘটনা এবং মিডিয়া যেটা দেখছি যে উপদেষ্টারা এখন পাবলিকদের এড়িয়ে চলছেন। তারা এই পাবলিকদের যে প্রেশার, মবের ভয়ে আছেন। এর মধ্যেই এই ফয়জুল কবির খান তিনি ভাড়া বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই উপলক্ষে তিনি একটি ইফতার পার্টির আয়োজন করেছিলেন। সেখানে সাবেক উপদেষ্টারা এসেছিলেন, সেখানে ডক্টর ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফিক ছিলেন, সেখানে দুদকের চেয়ারম্যান ডক্টর মোমেন ছিলেন। সেখানে একটা ভালোই মিলন মেলা হয়েছে। তো সেইখানে ফয়জুল কবির খান একটি মোনাজাতের আয়োজন করেছেন। সেই মোনাজাতটা শোনার পর থেকে আমি মনে যে আপনাদের সাথে শেয়ার না করা পর্যন্ত আসলে আমি স্বস্তি বোধ করছিলাম না। সেই মোনাজাতে প্রায় 10টা পয়েন্ট তারা আল্লাহর কাছে উপস্থাপন করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। এটা দোষের কিছু না, রমজান পবিত্র মাস, এখানে হাত তুলে আল্লাহর কাছে চাওয়াই যায়। তো তাদের 4-5টা পয়েন্ট আমি পেয়েছি। তো প্রথম একটু বলি, হে আল্লাহ, তুমি বর্তমানে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব রচিত হয়েছে সেই দূরত্ব তুমি ঘুচায় দাও। এই দুইটি দল একই মায়ের পেটে দুই ভাইয়ের মতো, তুমি তাদের মধ্যে সকল মনোমালিন্য ঘুচাইয়া দাও। আরো বলেছেন, হে আল্লাহ, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব গত 18 মাস অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট করে দেশটা চালিয়েছেন, সরকার চালিয়েছেন। যে কারণসমূহের জন্য তিনি ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার দায়ভার থেকে তুমি তাকে মুক্তি দাও। হে আল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান, তুমি তার এই রাষ্ট্রপতি হবার খায়েশটা পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে ডক্টর ইউনূসের সরকারের সকল উপদেষ্টার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ উত্থাপিত হয়েছে। হে আল্লাহ, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ দুদকে জমা পড়েছে, তুমি এই সব অভিযোগ থেকে আমাদের মুক্তি পাবার তৌফিক দান করো। বিএনপির ভুলের কারণে অনিবার্যভাবে আওয়ামী লীগ ফিরছে, যদিও তাতে রাজনৈতিকভাবে নজিরবিহীন লাভ হবে জামাত শিবিরের।
কিন্তু পুরো জাতিকে কিছুটা হলেও মাসুল দিতে হবে, এবং এটা জুলাইয়ের সাথে গাদ্দারি, জুলাই চেতনার পরিপন্থী। 1991 সালে যে বিপ্লব বা যে অভ্যুত্থান হয়েছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ করেছিল বিএনপি। 91 সালে বিপ্লবের বা অভ্যুত্থানের, সেটা বিপ্লব ছিল না, 91 সালে ছিল অভ্যুত্থান। সে অভ্যুত্থানের সুবিধাভোগী ছিল বিএনপি, কারণ 91 অভ্যুত্থানের পর বিএনপি ক্ষমতা এসেছিল। কিন্তু 3 দলীয় চুক্তি, রূপরেখা, সংস্কারের কথাবার্তা সব বিএনপি অস্বীকার করেছে। তো বিএনপি 91 সালেই ছিল বেঈমান, 91 বেঈমান বিএনপি। এখন 24-এর এটা শুধু অভ্যুত্থান, এটা একটা বিপ্লব, ওটাও সেম ভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে। 24-এর বিপ্লব ব্যর্থতার নানান উপাদান হচ্ছে এই যে গণভোটকে অস্বীকার করা, জুলাই সনদ বাতিল করে দিতে চাওয়া, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া, ইত্যাদি ইত্যাদি। আর সবচেয়ে ইমোশনের বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আবার ফিরছে। পৃথিবীতে এরকম নজির নাই যে ফ্যাসিস্ট, গণহত্যাকারী দল, নিষিদ্ধ হওয়া দল, গণহত্যার রক্তের দাগ শুকাতে না শুকাতে তারা আবার রাজনৈতিকভাবে ফিরে আসছে এবং সরকার তাদেরকে ফিরে আসতে দিয়েছে। এটা নজির নেই, পৃথিবীর কোনো দেশে এরকম হয় না। এভাবে যারা গণহত্যা করে যাদের পতন হয় তাদের ফাঁসি হয়, এমনকি গণহত্যা করা ছাড়া যাদের পতন হয় তাদেরও ফাঁসি হয়। যেমন মিশরের মুসলিম ব্রাদারহুডের পতন হয়েছে জনগণের আন্দোলনে, কিন্তু তারা তো গণহত্যা করেনি, টিকে থাকতে, ক্ষমতায় টিকে থাকতে কাউকে হত্যা করে, কিন্তু জনগণ ব্রাদারহুড সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা তৎকালীন ব্রাদারহুড সরকার মরসি অন্যায় করেনি, কিন্তু তারপরও হাজার হাজার ব্রাদারহুড নেতাকর্মীদের ফাঁসি হয়েছে, তাদের প্রধানমন্ত্রীকে কারাগারে মৃত্যুবরণ করতে হয়েছে, তিনিও ফাঁসির আসামি ছিলেন। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। পতিত সরকার বা পতন হলে তখন তার কপালে ফাঁসির দড়ি থাকে, কিন্তু না, হাসিনার ফাঁসি ওটাও নাকি পুনর্বিবেচনা করবে। এখন সব জামিন পাচ্ছে, সবকিছু ফকফকা। তার মানে আওয়ামী লীগ ফিরছে, এতে কোনো সন্দেহ নেই। কেন ফিরছে? এটা বিএনপির ক্ষমতা লোভের কারণে। বিএনপি ক্ষমতা আসার জন্য আওয়ামী লীগের সাথে চুক্তি করেছে যে তোমাদের কিছু ফিক্সড ভোট ব্যাংক তো আছে, ওইটা আমাদেরকে দাও, আমরা ক্ষমতা আসি তোমাদেরকে নর্মালাইজ করে দিব। এইটাই, যেটা ক্ষমতার লোভ, ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা আসার যে লোভ, ক্ষমতা আসার চেষ্টা সবাই করবে, কিন্তু লোভ জিনিসটা যে কত জঘন্য দেখেন। এই বিএনপির লোভের কারণে আজকে জুলাই শহীদরা কষ্ট পাচ্ছে, তাদের আত্মা কষ্ট পাচ্ছে ডেফিনেটলি। কারণ যারা এই জুলাই শহীদদেরকে শহীদ করেছে তারা আবার এখন হাসতে হাসতে কারাগার থেকে বের হচ্ছে এবং তাদের বাসায় মিষ্টি নিয়ে যাচ্ছে, ফুল নিয়ে যাচ্ছে বিএনপি নেতারা। কতটা বিভৎস কষ্টের এই দৃশ্য একটু কল্পনা করে দেখেন। তা আওয়ামী লীগ ফিরছে, এটা অনিবার্য। তবে যেহেতু সরকার আওয়ামী লীগকে ফেরাচ্ছে, এখানে তো জামাত শিবির এনসিপি কিছু করার নেই, বরং তারা এখন এই ফেরার মধ্যে কিভাবে সুবিধা নেওয়া যায় সেটাই দেখবে। এই জায়গায় লাভ হবে জামাত শিবির, এতে কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগ একটা আলাদা সত্তা হতে চাইবে। বিএনপি চাইবে যে আওয়ামী লীগকে সবসময় পকেটে রাখতে, কিন্তু এটা পারবে না। তা আওয়ামী লীগ 5% 10% ভোট পেলেও সেটা আলাদাভাবেই থাকবে, তাতে বিএনপি 10% বা আওয়ামী লীগের ভোট যা আছে সেটা আলাদা হয়ে গেল, আর এতেই জামাত শিবিরের লাভ। আবার আওয়ামী লীগের মতো দলের রাজনৈতিক প্রাসঙ্গিকতা দেখেন, আমি একটা কথা বারবার বলি যে আওয়ামী লীগ ফিরবে, কিন্তু কখনো আগের মতো ফার্স্ট বা সেকেন্ড হতে পারবে না। ফার্স্ট সেকেন্ড হওয়া মানে আপনি ক্ষমতায় বা বিরোধী দলে। আওয়ামী লীগ বাংলাদেশে তৃতীয় বৃহত্তম বা চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এক্সিস্ট করবে, এটা আমার ভবিষ্যৎবাণী। তৃতীয় বৃহত্তম দল হিসেবে হয়তো এনসিপি এক্সিস্ট করবে, কিন্তু আওয়ামী লীগ থাকবে চতুর্থ বৃহত্তম দল হিসেবে। দেখবেন যে 2031 সালে যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ যেভাবে রিফাইন্ড আওয়ামী লীগ হোক আর যে আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ নির্বাচন করবে। সেখানে দেখবেন যে আওয়ামী লীগের 15 জন বা 20 জন এমপি হয়েছে, এনসিপির হয়তো বা আওয়ামী লীগের চেয়ে কিছু বেশি হবে, অথবা এনসিপি আওয়ামী লীগ কাছাকাছি থাকবে। আর জামাত তো আগামীবার ক্ষমতায় যাবে, বিএনপিও 100-র কাছাকাছি বা ওইরকম আসন পাবে। মানে বাংলাদেশের রাজনীতি ফার্স্ট সেকেন্ড থাকবে বিএনপি জামাত। এই বিষয়ে বিএনপি জামাতের মধ্যে কিন্তু ঐক্য আছে। বিএনপি জামাতের মধ্যে আপনারা যাই দেখেন, এমনকি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এটা দেখলেও এই বিষয়ে জামাত বিএনপি এক, যে বিএনপি আওয়ামী লীগ ফিরুক এই বিষয়ে জামাত রাজি না, কিন্তু হয় বিএনপি নয় জামাত, এই দুই দলের এক দল ফার্স্ট সেকেন্ড থাকবে, এই বিষয়ে বিএনপি জামাত এক। কিন্তু আওয়ামী লীগ আসবে এটা বিএনপি চায়, কিন্তু বিএনপি চায় না যে আওয়ামী লীগ এসে সেকেন্ড হোক, কারণ সেকেন্ড হলে পরের বার বিএনপিকে হারিয়ে ফার্স্ট। বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক, একটা দল হোক যারা থার্ড ফোর্থ ফিফথ হবে, যাদের ভোট ব্যাংক, তাদের ভোটগুলো যদি কোনোভাবে বক্সে নিতে পারি, ওইটা প্লাস করে আমি জিতে যাবো, এরকম একটা পরিস্থিতি তৈরি। কিন্তু ওরা নিজেরা জীবনে জিতে পারবে, এটা হবে না। জনগণ আওয়ামী লীগের সাথে থাকবে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তা আওয়ামী লীগের প্রকৃতি কেমন হবে আশা করি আপনাদের একটা ধারণা দিতে পারছি দর্শক। আওয়ামী লীগ ফিরবে এইভাবে, কিন্তু সে আগের মতো ফিরবে এটাকেও মনে করবেন না। শেখ হাসিনাও আর আসবে না, এমনকি জয়পুতুল আসলেও ওই ফোর্থ ফিফথ এর চাইতে বেশি না। নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলেও বেশি বড় হতে পারবে না।
স্থানীয় সরকার নির্বাচনে বড় বড় সিটি কর্পোরেশনে জিততেই পারবে না, কখনোই জিততে পারবে না। কিন্তু কিছু চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এগুলো কিছু হবে। গোপালগঞ্জ অঞ্চলে একটা আধিপত্য তাদের থাকবে, এটা ডেফিনেটলি। যেরকম জাতীয় পার্টির রংপুর অঞ্চলে দীর্ঘদিন একটা আধিপত্য ছিল, ওইরকম একটা আধিপত্য থাকবে। মানে জাতীয় পার্টি টাইপের একটা দল হবে। আজকে আলোচনা করব এক টোকাই সমন্বয়কের হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়ার গল্প। একটা জিনিস লক্ষ্য করুন, এই টোকাই সমন্বয়ক রাফি, তার ঘর বাড়ি কোথায় কোনো ঠিক ঠিকানা নাই। সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছে। 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছে, 5 আগস্টের পরবর্তী সময় সারা চট্টগ্রাম জুড়ে সে চাঁদাবাজি শুরু করে দেয়। শুধু তাই নয়, যখন সে চট্টগ্রাম বন্দরের একটা দায়িত্ব পায়, শুধু চট্টগ্রাম বন্দর থেকেই সে 37 কোটি টাকা চাঁদাবাজি করে। এটা নিউজ হয়েছে। শুধু বন্দর থেকে যদি সে 37 কোটি টাকা চাঁদাবাজি করে, সারা চট্টগ্রাম জুড়ে কয়েকশো কোটি টাকার কি সে চাঁদাবাজি করে নাই? এই সকল বিষয়ের তদন্ত কারা করবে? এখন বিএনপি ক্ষমতা এসেছে, বিএনপি কি এই সকল বিষয়ে তদন্ত করা প্রয়োজন নয় কি? নাকি শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে দমন নিপীড়ন করাই বিএনপির কাজ? এটা কি একটা সরকারের কাজ হতে পারে? একটা সরকারের কাজ হচ্ছে যারা বিগত সরকারের ছিল, যারা দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, অধিক পরিমাণে চাঁদাবাজি করেছে, তাদেরকে জনসম্মুখে নিয়ে আসা, তাদের বিরুদ্ধে তদন্ত করা। এই টোকাই রাফি হঠাৎ করে বাচ্চা বলা 27 বছর বয়স কয়েকশো কোটি টাকার কিভাবে মালিক হলো, এগুলা আমরা জানতে চাই। বন্দরের মতো এইরকম সেন্সিটিভ জায়গায় এই চ্যাংরাপোলা ঢুকে এত কোটি টাকা কিভাবে চাঁদাবাজি করলো? চাঁদাবাজি করলেও বুঝলাম, কিন্তু এগুলা জনসম্মুখে নিয়ে আসেন, তদন্ত বসান কিভাবে এই টাকাটা সে নিয়েছে। 37 কোটি টাকা কিন্তু মুখের কথা না। এরা 5 আগস্ট একটা ষড়যন্ত্রমূলক কিভাবে গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে। গণ অভ্যুত্থান ঘটানোর পর সারা বাংলাদেশ তাদের হয়ে গিয়েছে। তারা বন্দর থেকে চাঁদাবাজি করবে, তারা রাস্তাঘাট থেকে চাঁদাবাজি করবে, তারা ব্যবসায়িকদের কাছ থেকে চাঁদাবাজি করবে। মগের মুল্লুক 16-17 মাসে সারা বাংলাদেশটাকে তারা মগের মুল্লুক বানিয়ে ফেলেছে, মবের মুল্লুক বানিয়ে ফেলেছে। এমন কোন জায়গা নেই, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তারা চাঁদাবাজি করে নাই। তার ঘর বাড়ি কোথায় ঠিক ঠিকানা নাই। সে চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছে, হোস্টেলে থেকেছে, সেখান থেকে সে বিশাল বড় ধনকুবার হয়ে গিয়েছে। কথা বুঝেন নাই? এই সকল টোকাই সমন্বয়কদেরকে আমাদের বাংলাদেশের জনগণই লাই দিয়ে দিয়ে মাথার উপর তুলেছে এই 16-17 মাসে। তা না হলে সে সমন্বয়ক না, সে ছিল সহ-সমন্বয়ক। এদের মতো সহ-সমন্বয়করাও কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। শুধু সমন্বয়কদের সহকারী ছিল, তারাও এখন 40-50 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। টাকার কোনো মূল্য নাই বাংলাদেশে। যে একটু ক্ষমতা পায় সেই চেটেপুটে খেয়ে সে টাকা পয়সা বিদেশে পাচার করার জন্য বসে থাকে। কারণ বাংলাদেশে তো বিচার নাই। বিচার থাকলে তো এই অবস্থা হতো না। আওয়ামী লীগের আমল 16 বছরে অনেক এমপি মন্ত্রী ছিল এই টাইপসের, চেটেপুটে খেয়ে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করিয়েছে। আর আওয়ামী লীগের যারা নিবেদিত কর্মী ছিল তাদেরকে খাটিয়ে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আওয়ামী লীগের আমলও যে সকলে ভালো ছিল তা না তো। আওয়ামী লীগের আমলও এটা ছিল। এরপরে ধরে নিলাম আওয়ামী লীগের আমলে খারাপ ছিল বিদে 5 আগস্ট জনরোষে শেখ হাসিনার পতন হয়েছে। তো ভালো কিছু তো আসার কথা, নতুন বন্দোবস্ত হওয়ার কথা। আজ 2026 সালের 1 মার্চ, 24-এর 5 আগস্ট থেকে আজ মোটামুটি 19 মাস। 5 আগস্টের ভোরেও যে দলটি ছিল বাংলাদেশের ক্ষমতার মসনদে, সেই দলটি আজ বাংলাদেশের মসনদ থেকে শুধু বিতাড়িত নয়, দেশের মাটিতে দেখাই যাচ্ছে না তাদের। ইতিমধ্যে দেশে ইউনূসের বর্গিরাজ কিংবা তার চেয়ে বহুগুণ খারাপ রাজত্ব এসেছে ও গেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দলের সরকার এসেছে, সেও বেশ কয়েকদিন হলো। ভাবা গিয়েছিল ইউনূসী রাজত্বের অবসানের পর আওয়ামী লীগকে এবার অন্তত দেখা যাবে মাঠে। দেখা যায় একেবারে যাচ্ছে না তা নয়। অন্তত 40টি জেলায় কিছু কিছু লীগের অফিস খুলেছেন কর্মীরা। নেতাদের দেখা নেই কোথাও। তাদের বেশিরভাগ বিদেশে, কলকাতায়, দিল্লিতে, কেউ বা দুবাইয়ে, লন্ডনে, নিউ ইয়র্কে বা অন্য কোথাও। নেত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে বার্তা দিয়েছেন, নেতাদের দেশে ফিরে দলের কাজে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। কিন্তু কেউ তার নির্দেশ মতো দেশে ফিরেছেন বা শীঘ্র ফিরবেন এমনটা দেখা যাচ্ছে না। আমি 2-4 জনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। মনে হয়েছে তারা অপেক্ষা করছেন দেশে ফেরার জন্য। আরও একটু সময় দেখবেন। কি দেখবেন? অবস্থার আরও একটু উন্নতি হোক। উন্নতি মানে তাদের বিরুদ্ধে মামলা টামলা উঠে যাক, তারপর যাবেন। একজন অবশ্য বলেছেন যে আমরা যাব, শিগগিরই যাব, কিছুটা অন্য কিছু ব্যাপার কিভাবে যাব সেটা একটু ঠিকঠাক হয়ে গেলেই আমরা ফিরে যাব। এই রাজনৈতিক প্রেক্ষাপটে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, আওয়ামী লীগের ভবিষ্যৎ তাহলে কি?
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয় এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং নতুন অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে বিএনপি এবং জামাতকে নিয়েও। গাইজ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।